আসলে বাবা মা কেউই নেই বাসায়। কিন্তু তুমি তো বললে। বলেছি, তবে এর পিছনে কিছু কারণ আছে। তুমি তো বললে তোমার বাবা মায়ের সাথে কথা বলতে হবে, একটু পরিপাটি হয়ে তো আসতে হবে। এখন বসে এখানে, আমি বলছি সবটা। বলো। রাতে তুমি যাওয়ার পরে সকালে আমি ওদের কল করি। তারপর কি হলো? ওদের আমি বলে দিই আমাদের রিলেশনের কথা। কিন্তু আমাদের রিলেশনের তো আজকে একদিনও হলো না। আসলে আমি ওদের অনেক আগে থেকেই বলেছি তোমার কথা, শুধু তুমি রাজি কিনা এটার জন্য শিওর ছিলাম না। তারপর কি হলো এখন বলো। সকালে যখন আমি কল করি তখন হ্যাঁ বল ইরা। আমি আজকে ওর জন্মদিনে ওকে উইশ আর ভালোবাসার কথা বলেছি। কি বলিস, সত্যি বলছিস? সত্যি বলছি। তো শুনি, কি বললো তোকে? আকাশও রাজি হয়েছে। আচ্ছা, তোকে একটা কথা বলি। কি কথা বলো? আকাশ তোকে সত্যিই ভালোবাসে নাকি অন্য ছেলেদের মতো ভালোবাসার নাটক করে তোকে পরে না ছেড়ে দেয়? আমার তা মনে হয় না। তাহলে একটা কাজ কর। কি কাজ? আগে ওকে একটা পরীক্ষা কর। কি রকম? তুই ওকে বল তোর বাবা মাকে তুই আকাশের কথা বলেছিস, ওনারা আকাশকে দেখতে চায়। কিন্তু এতে কি হবে? ও যদি তোকে সত্যিই চায় তাহলে তোকে পাওয়ার জন্য অবশ্যই আসবে তোর বাসায়। আর যদি রাজি না হয়? তাহলে তুই বুঝে নিবি ও তোকে একটা সময়ে ইউজ করে ছেড়ে দিবে। আমি জানি আকাশ এরকম কিছু করবে না। তাছাড়া পরে যদি ও জানতে পারে আমি ওর সাথে ফান করেছি, ও কিন্তু অনেক দুঃখ পাবে। আচ্ছা, আমি আর তাহু থাকবো। যদি উনি রাগ করে আমরা দুজনে বলবো এটা আমাদের প্ল্যান ছিল। তাহলে তোরা চলে আয়। ঠিক আছে, আসছি। কিছুক্ষণ পরে তানিয়া তানু আসার পরে ইরা আকাশকে কল দিয়ে কথাটা বলে। এরপর আকাশ আসে, তারপর কাহিনী তো আপনারা জানলেন। সরি আকাশ, আমি চাইনি তোমাকে এভাবে ডেকে আনতে। সত্যি ভাইয়া, ইরার কোনো দোষ নেই। প্লিজ ভাইয়া, এরাকে ভুল বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ইরার সাথে আমার একটু আলাদা কথা আছে। ঠিক আছে বলুন, আমরা নিচে খাবার রেডি করছি, খাবার খেয়ে তারপর না হয়ে যাবেন। ঠিক আছে। ওরা যাওয়ার পরে আকাশ ইরার দিকে এগোচ্ছে আর ইরা পেছনে যেতে থাকে। যেতে যেতে দেওয়ালের সাথে এসে থামে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। ওরা বলাতেই। তাই এর বাইরে আর কিছু বলনি তো? কোনগুলো? রাতে ঘটে যাওয়া ঘটনা আর শপিং মলের ঘটনা। আরে না, ওইগুলো বলিনি। শুধু তোমাকে যে পছন্দ করে এই কথাটা বলেছি। তোমার জন্মদিনের দিন প্রপোজ করব বলেই এতদিন অপেক্ষা করেছি। এখন চলো নিচে যাই। তুমি রাগ অথবা কোনো অভিমান করে নেই তো? একটুও রাগ না, উল্টো আরো খুশি হয়েছি যে তোমার বান্ধবীদের পরীক্ষায় আমি নিজেকে সফলভাবে পাশ করতে পেরেছি। এখন চলো নিচে যাই। চলো, তবে যাওয়ার আগে আমাকে কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটো। ঠিক আছে। ইরাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। এইদিকে ওরা নামছে না বলে তানু ওদের দেখার জন্য ছাদে আসে। তখনই দেখে এইসব। আকাশ পেছনে ফিরতেই তানুকে দেখে ওখানেই দাঁড়িয়ে আছে ইরাকে কোলে নিয়ে। এভাবে দাঁড়ানোর কারণে ইরা এবার তাকিয়ে তানুকে দেখে। নামাও তাড়াতাড়ি। আমি কিন্তু কিছু দেখিনি। কি হলো, নামা। কারো ভয়ে তোমার হাত ছেড়ে দেব এমন ছেলে না। তাহলে কি এভাবেই কোলে ধরে রাখবে নাকি সারাক্ষণ? যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত। এখন তো নামাও। এবার নামিয়ে দেয়। তারপর ওরা নিচে নেমে খাবার খেয়ে নেয়। আপনারা আজ ওর সাথেই থাকেন, আমি তাহলে গেলাম। তার চেয়ে ভালো আপনারা দুজনে থেকে যান, পুরো বাসা খালি। এরকম সুযোগ কিন্তু আর পাবেন না। আমিও তাই বলি, আমরা কিন্তু কাউকে কিছু বলবো না। আচ্ছা চলি আমি, আপনারা ওর খেয়াল রাখবেন। এমন সুযোগ কিন্তু পাবেন না ভাইয়া। বিয়ের পরে এমনিতেই সুযোগ হয়ে যাবে। এখন তো একটা চান্স নিয়ে দেখেন। না থাক, চলি তাহলে। ওখান থেকে বের হয়। অন্যদিকে ইরা তানু তানিয়া ওর গল্প করতে থাকে। অনেকটা সময়ের পরে ওদের কথা শেষ হয়, কিন্তু আড্ডা দেওয়ার কারণে আকাশের খোঁজ নিতে মন ছিল না। অন্যদিকে রাত 11টায় কল দেয় ইরা। তুমি বাসায় পৌঁছে আমাকে কলও করলে না। আমি ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম, সেজন্য মনেও ছিল না। আপনি যাকে কল করেছেন সে এখন হসপিটালে। কি বলছেন? আপনি কে? আকাশের মোবাইল আপনার কাছে কেন? দেখুন, ওনার গুলি লেগেছে হাতে, উনি এখন হসপিটালে আছে। আপনি চাইলে আসতে পারেন। ঠিকানা বলুন। ডক্টর ঠিকানা বললে ইরা ওদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের দিকে। এখন হয়তো ভাবছেন আকাশের কি হয়েছে, হঠাৎ করে ওকে গুলি কে করলো। এদিকে তানু তানিয়া জিজ্ঞেস করতে থাকে, কিন্তু ইরা শুধু কাঁদতে থাকে। কি হয়েছে বলি তো। আকাশকে কারা যেন গুলি করেছে। কি বলিস, কি করে হলো এইসব? সেসব তো হসপিটাল আসতে বলতে পারবো।
কিছুক্ষণের মধ্যে ওরা হসপিটালে চলে আসে। ওখানে এসে আকাশের পাশে ইরা বসে পড়ে, কেননা আকাশকে অজ্ঞান করে রাখা হয়েছে সেজন্য। ডক্টর, ওর জ্ঞান ফিরবে কখন? এই তো বড়জোর 2 ঘন্টা লাগবে। গুলি আমরা বের করে নিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। সত্যি বলছেন ডক্টর? সত্যি বলছি। আপনারা ওনার পাশে থাকুন, আমি ওনাকে বেডে শিফট করার ব্যবস্থা করতেছি। আসলে ওনার গাড়ি হসপিটালের বাইরে রাখা আছে। হসপিটালের বাইরে একটু দূরেই এই মারামারি হয়, সেজন্য আমরা গুলির শব্দ শুনে নার্স আর ডক্টর ওখানে যায়, ওনাকে আহত অবস্থায় পেয়ে নিয়ে আসে। আপনার ওকে বেডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। জি, করতেছি। এদিকে তানু, তানিয়া ওরাও ইরার সাথে আসে। ওরা বাইরে বসে আছে। এদিকে ইরা আকাশের পাশে বসে আছে। অন্যদিকে রাত 12টা বাজে। তখন আবার নীলাশা কল দেয়। কই তুই? বাসে কখন ফিরবি? সবাই চিন্তা করছে তোর জন্য। আমি ইরা বলছি। আকাশকে কারা যেন গুলি করেছে, ও এখন হসপিটাল আছে। এরপর ইরা বাকি ডিটেলস বলতে থাকে। নীলাশা ওর খালা খালুকে নিয়ে হসপিটালে আসতে থাকে। অন্যদিকে আকাশকে মারতে না পারাতে কেউ একজন চেয়ারে বসে তার লোকজনকে অনেক কথাই শুনিয়ে দিচ্ছে। সে কে হতে পারে তার আমরা একটু পরেই জানবো। সত্যি তোদের দিয়ে কোনো কাজ হবে না। আমরা তো গুলিও করেছি ওকে, তার উপর মেরেছি। তাহলে ও বেঁচে গেলি কি করে? আসলে বস, ওকে আমরা যেখানে মেরেছিলাম ওখান থেকে 1 কিলোমিটার দূরত্বে ছিল। সালার বেটা, আর কোন জায়গা কি তোরা ফেলি না? কি করব বস, ওকে তো আমরা অনেক আগে থেকে তাড়া করছি, কিন্তু কোনোভাবেই ওকে ধরতে পারিনি। তা পারবি কি করে? কিন্তু বস, একটা কথা বলার ছিল। কি কথা বল। আপনি কি শিওর বস ওটাই সে ছেলে? কেন বলতো? আসলে ওকে দেখে তো তা মনে হলো না। একটু মারামারি করছে, তাও সাধারণ ছেলেদের মতো। এই বাহিরে আর কোনো কিছু দেখলাম না। আচ্ছা, তোরা ভালো করে খোঁজ নিয়েছিস তো? বস, খোঁজ তো নিয়েছি, কিন্তু কোথাও কোনো গ্যাপ রয়েছে কি না তা বুঝতে পারছি না। তোদের দিয়ে কোনো কাজ হবে না। একটা কাজ তোরা ঠিকভাবে করতে পারছিস না। এখন যদি ওটা কোনো ভুল মানুষ হয় তাহলে তো আসল লোকটাই বেঁচে যাবে। এখন তাহলে কি করতে হবে? খোঁজ নিয়ে দেখ। ঠিক আছে। অন্যদিকে আকাশকে মারতে না পারাতে কেউ একজন চেয়ারে বসে তার লোকজনকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। সে কে হতে পারে তা আমরা একটু পরেই জানব। অন্যদিকে আকাশের পরিবার আসে হসপিটালে। ওনারা এসে দেখে ইরা আকাশের পাশে শুয়ে আছে, আকাশের হাত ধরে। ওদের দুজনের মাথা একের সাথে বালিশে ছিল। আকাশের বাবা মা আসতেই সেজন্য তানু আর তানিয়া চলে যায়, কেননা ওনারা আসলে তো ইরা আর একা থাকবে না, সেজন্য ওদের পাঠিয়ে দেয়। এইদিকে আকাশের বাবা মা এই দৃশ্য দেখে। এই মেয়েটাকে? এটাই তো। কে মেয়ে? আমি বলতেছি তোমাকে এ ব্যাপারে পরে বলতেছি, আগে ওদের ঘুমোতে দাও। ওরা ঘুম থেকে উঠলে তারপর জিজ্ঞেস করে নিও। কিন্তু আকাশকে তো জিজ্ঞেস করতে হবে। তোমার কি মাথা গেছে বলো? ওই এখন ঘুমাচ্ছে আর তুমি কি না ওকে ঘুম থেকে উঠাতে চাইছো? কিন্তু মেয়েটিকে, ওর ক্ষতি করে বসবে না তো? দেখো তো, মনে হচ্ছে না। যদি ক্ষতি করারই থাকতো তাহলে ওর পাশে এভাবে শুয়ে থাকতো না। তা নীলাশা, তুই কি ওকে চিনিস? হ্যাঁ খালু, আমি ওকে চিনি। তো বল, এ মেয়েটা কে? আসলে এই মেয়েটি আমার বান্ধবী, তবে আমাদের 10-15 দিনের বন্ধুত্ব। যাক, গিয়ে এইসব নিয়ে ভাবতে হবে না। তোমরা বাসে ফিরে যাও, আমি এখানে আছি। কিন্তু ওকে একা রেখে যাবো কি করে? বললাম তো আমি আছি, তোমরা বরং সকালে আসিও। ঠিক আছে, চলো তাহলে আমরা সকালে আসবো, ওর জন্য খাবার রান্না করে। হ্যাঁ চলো তাহলে। আকাশের বাবা মা তো চলে যায়। এদিকে নীলাশা নিজেই ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, কেননা ইরা কেন আকাশের পাশে শুয়ে আছে, তাছাড়া ইরা কিভাবে আগে আসলো এখানে, এগুলো ভাবতে থাকে। সেজন্য রুমের ভেতরে থাকা একটা চেয়ারে বসে পড়ে আর হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত 4টায় আকাশের ঘুম ভাঙে। চারিদিকে তাকিয়ে দেখে নীলাশা ঘুমাচ্ছে, আর পাশে তাকিয়ে দেখে ইরা ওর পাশে শুয়ে আছে ওর হাতটা ধরে। সেজন্য ইরার কপালে একটা চুমু দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইরা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাবে, তখনই দেখে নীলাশা রুমে ঘুমাচ্ছে, তাই কিছু বলেনি। ফ্রেশ হয়ে এসে দেখে নীলাশা জেগে বসে আছে। তুমি কখন এলে? অনেক আগে এসেছি। আর কেউ আসেনি? এসেছে তো, আকাশের বাবা মা এসেছিল। তো আঙ্কেল আন্টিকে ভেতরে রাখো। ওনারা তো বাসায়। একটু আগে না বললে ওনারা এসেছেন? ওনারা এসেছে আর তোমাদের দুজনকে একসাথেও দেখেছে। কি বলছো? কখন দেখেছে? যখন তোমরা একই বালিশে শুয়েছিলে
পাশাপাশি ভাবে, আর দুজন দুজনকে হাত জড়িয়ে ধরেছিলে। হাই আল্লাহ, এখন কি হবে? সেসব তো খালাখালু ঠিক করবে। এখন বলো তো ঘটনা কি? কোন ঘটনা? মনে হচ্ছে কিছুই বোঝো না। সত্যি বুঝি না। আচ্ছা, পরে বুঝিয়ে বলবো। এখন তুমি বাসায় যাও, কিছুক্ষণ পর আকাশের বাবা মা দুজনেই আসবে। ওর জ্ঞান ফিরে আসুক, তারপর না হয় যাব। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যাও। নীলাশা তো ভিতরে যায়। এইদিকে আকাশেও ঘুম ভাঙে। ঘুম ভেঙে আবারও ইরাকে দেখতে পায়। তুমি এখনো এখানে? আমি পাশে থাকলে কি সমস্যা? সমস্যা নেই, উল্টো আমারই ভালো লাগে। সত্যি তো? সত্যি। কিন্তু বাবা মা কি আসেনি? নীলাশা তো বললো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তা আমি কি চলে যাব? তুমি কেন যাবে? তোমার বাবা মা এসে যদি আমাকে প্রশ্ন করতে থাকে, তখন আমি কি করব? তুমি নার্ভাস না হয়ে একের পর এক উত্তর দিয়ে যাবে। আচ্ছা, আমাকে বকাঝকা করবে না তো? বকাঝকা কেন করবে? আসলে ওনারা রাতে এসে আমাকে আর তোমাকে একসাথে দেখেছে তো, সেই জন্য। কিচ্ছু হবে না। এদিকে নীলাশা বের হয়, তখন ইরা আকাশকে ধরে ওয়াশরুমে নিয়ে ওর মুখ ধুইয়ে দেয়। তখন আকাশের বাবা মা আসে। ওনারা দেখে ইরা আকাশের সেবা যত্ন করতেছে, তাই ওনারা বসে পড়ে। ইরা আকাশকে নিয়ে বের হয়। বের হয়ে আকাশের বাবা মাকে দেখে কিছুটা নার্ভাস হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি? না আঙ্কেল, আমার কিছু হয়নি। আসলে ঘটনা যখন ঘটে তখন আমি ছিলাম না আকাশের সাথে। আচ্ছা, তোমার নাম কি? ইরা চৌধুরী আমার নাম। বাবার নাম রফিক চৌধুরী। তোমার বাবার গ্রামের জেলা কি লক্ষ্মীপুরে? জি আঙ্কেল, কিন্তু আপনি কি করে জানেন? আচ্ছা, তার আগে এটা বলো, তোমরা কি দুজন দুজনকে পছন্দ করো? বাবা, আমি আকাশ কিছু বলতে যাবে, তখনই কথা আটকে দেয়। না আকাশ, আমি ইরাকে পছন্দ করেছি। ও আগেই উত্তর দিবে, তারপর আমি তোমাকে প্রশ্ন করব। ঠিক আছে, জিজ্ঞেস করো। তাহলে ইরা, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? জি আঙ্কেল, আমি আকাশকে ভালোবাসি, আর ওকে বিয়েও করতে চাই। তা আকাশ, তুমি ও কে? জি আব্বু, আমি ওকে বিয়ে করতে চাই। ওদের দুজনের কথা শুনে আকাশের বাবা কল দেয় রফিক চৌধুরীকে। উনি তো শাহজাহান চৌধুরী কল পেয়ে। আরে, তুই আমাকে কল দিলি? তোর সাথে আমার কিছু কথা আছে। তো বল, কি কথা? তুই কি ঢাকায় আসছিস নাকি অন্য কোথাও? আমি আছি গ্রামে, কি হয়েছে বল। তুই আজকে শহরে ফিরে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সিরিয়াস কোনো কথা কি? অনেক বেশি সিরিয়াস। তুই আজকের বিকেলের মধ্যে বাসায় ফিরবি, আর আমি রাতে আসবো তোর বাসায়। তুই যখন আসতে চাসনি, তখন আমি 30 মিনিটের মধ্যে আমার বউকে নিয়ে রওনা দিচ্ছি। ঠিক আছে, আর তাড়াতাড়ি। এই দিকের কথা তো শেষ হয়। এবার ইরা তো বুঝতে পারছে না আকাশের বাবা কিভাবে ইরার বাবাকে চিনবে, তাও চুপ করে আসে। এরপর ওদের নাস্তা দেয়, ওনারা নাস্তা খেতে থাকে। তারপর আকাশকে জিজ্ঞেস করে, আকাশ, কি হয়েছে বলবি কি? তোর উপর কারা হামলা করলো? আব্বু, আমি গাড়ি নিয়ে ফিরছিলাম, তখন কারা আমাকে ফলো করতে থাকে। আমি প্রথমে বুঝতে পাইনি, পরে যখন খেয়াল করি ওরা আমাকে 2 থেকে 3টা গাড়ি নিয়ে ঘিরে দাঁড়ায়। তারপর কি হলো? ওরা নামে, কেউ গুলি বের করে, আবার কারো হাত খালি ছিল। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি কার এত বড় সাহস হলো যে তোর গায়ে হাত দিল। থাক না আব্বু, এই বিষয়ে এখন তো আর ভাবতে হবে না। তোর কি মাথা বিগড়ে গেছে? তোর ওপরে হামলা করলো, আমি ওদের এভাবে ছেড়ে দিব নাকি? বাবা, ওরা কোনো নেতার লোক ছিল, আর ওই নেতা বর্তমান পদে আছে। তুই কি চিনিস ওই নেতাকে? চিনি না আব্বু, ওদের কথা বলতে শুনলাম, তখন বুঝতে পেরেছি। ঠিক আছে, তুই আগে ঠিক হ, তারপর আমি দেখছি বিষয়টা। ঠিক আছে। তাই ইরা, তুমি বিশ্রাম নাও বাসায় এসে। তোমার বাবা মা তো 5 ঘন্টার ভেতর চলে আসবে বাসায়। তোমার বাসায় থাকাটা জরুরি। কিন্তু বাবা, ও একা যাবে কি করে? ওকে একা তো যেতে হবে না, আমরা যখন ফিরবো তখন ওকে নিয়ে যাব। না আঙ্কেল, আমি যাব না। কেন যাবে না? তোমার ও তো বিশ্রাম প্রয়োজন আছে। আকাশকে এভাবে একা রেখে যাব কি করে? আকাশ দেখাশোনা করার জন্য তো নীলাশা আছে। আকাশের মা, ও থাকবে এখানে। আর আপনি কোথায় থাকবেন? আমার তো কাজ আছে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে এরপর আমরা বাসায় যাব। ওখানে কিছুক্ষণ কাজ করে তারপর তোমার বাসায় যাব। ঠিক আছে আঙ্কেল, কিন্তু বাবা মার সাথে কেন দেখা করতে চাইছেন তা যদি একটু বলতেন। যখন বলবো তখন না হয় দেখে নিও। ঠিক আছে আঙ্কেল। এদিকে ইরা তো অনেক নার্ভাস হয়ে যায়, কেননা কি করবে কি বলবে তাই বুঝতে পারছে না। এদিকে আকাশের কাছে যায়।
ব্যাপারটা কি বলো তো? কোন ব্যাপার? আমার বাবা মার কাছে নালিশ দেবে না তো? তা আমি কি জানি? আমার তো অনেক ভয় হচ্ছে। যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু ভয় পাবে না। এদের এভাবে ফিসফিস করে কথা বলতে দেখে। কি কথা হচ্ছে তোমার মাঝে? কই আঙ্কেল, কিছু হচ্ছে না তো? মনে তো তাই হলো। আচ্ছা, অনেকটা সময় হলো। তা ইরা, তুমি বাসায় একা একা থাকতে পারবে তো? আমার 2 বান্ধবী আছে আমার সাথে। আসলে বাবা মা কোনো কারণে বাইরে থাকলে আমি ওদের ডেকে নিয়ে আসি আমার বাসায়, তারপর একসাথে থাকি যতদিন বাবা মা না আসে। বুঝতেই তো পারছেন আমি একা বাসায় থাকতে পারি না। তাহলে ওরা তো আছে বাসায় এখন? জি আঙ্কেল আছে, ওরা রাতে আমার সাথে এসেছিল। পরে যখন নীলাশের সাথে কথা হলো আপনারা আসছেন, তখন আমি ওদের বাসায় পাঠিয়ে দিই। ভালো করেছো। এখন চলো তোমাদের বাসায় পৌঁছে দেই। জি চলেন। আকাশের বাবা তো ইরাকে বাসায় পৌঁছে দিয়ে উনি নিজেও বাসায় চলে যায়। অন্যদিকে ইরার বাবা মাও আসতে থাকে। এইদিকে মন্ত্রী আর ওর লোকেরা বসে আছে। আচ্ছা, থানার মধ্যে ওরা কোনো ক্রস করেনি তো? বস, থানায় কি কল করে জেনে নিব? জেনে নেওয়াটা ভালো হবে, তাহলে এর পরিবারের খোঁজ খবর তো পাবো। বস, তাহলে আমি খোঁজ নিচ্ছি। তার সাথে একটা কাজ কর, ড্যানিকে একটা কল কর। আপনার বড় বস কে? ওনাকে কল দে। এরপর ড্যানিকে কল দেয়। ড্যানি হলো মন্ত্রীর বড় বস। এবার ড্যানির কোন বড় বস আছে কিনা তা আপনারা পরেও জানতে পারবেন। ড্যানি কল রিসিভ করে। কল কেন করছো? বস, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে, এরপর ড্যানিকে সবটা বলতে থাকে। সে সবটা শোনার পরে, তোমাকে দিয়ে তো কোনো কাজ হয় না। আমরা কি করেছি? ঠিকমতো পরিচয় না জেনেই ঝামেলা শুরু করে দাও কেন? কি করব, এদের বলেছি ঠিকমতো নজর রাখতে, কিন্তু ওরা ওই ছেলেটাকে মেরেছে নাকি নতুন করে লোককে মেরেছে ওটাই বুঝতে পারছি না। এবার আমাকে দিলে এখন কাজ করো, ওই অফিসারের খোঁজ বের করো। এবার যেন কোনো ঝামেলা না হয়। কোনো ঝামেলা হবে না, মনে থাকে যেন। এইদিকে আদিও বাংলাদেশে চলে আসে, কিন্তু ওকে এখানে আনবে কে সেটাই বুঝতে পারছে না। সেজন্য নীলাশাকে পাঠিয়ে দেয়। এইদিকে নীলাশা চলে আসে এয়ারপোর্টে, হাতে আদি লেখা একটা নেম প্লেট। একটু পরে আদি ওর সামনে এসে, আমি আদি, আপনি মনে হয় নীলাশা। জি আমি নীলাশা, কিন্তু আপনাকে আমার একটু পরিচিত মনে হচ্ছে। আমি কিভাবে আপনার পরিচিত মনে হব? আপনি তো এখানের আর আমি থাকি লন্ডনে। আপনি যে লন্ডনে থাকেন সেটা আমি জানি, আর আমি বাংলাদেশে থাকি না, এই দেশে এসেছি বেড়াতে। এখন কথা বলা অফ করে চলুন আমার সাথে। জি চলুন তাহলে, কিন্তু আপনাকে দেখে তো বাংলাদেশের বলে মনে হচ্ছে না। কোন দেশে মনে হচ্ছে? এখন আমরা যাব কোথায়? হসপিটাল যাব। হসপিটাল কেন? আপনার শরীরের কিডনি, চোখ এগুলো তুলে নেওয়ার জন্য। কি যাতা বলছেন? ঠিকই বলেছি। তা যাবেন আমার সাথে? 1 মিনিট, আমি একটু আকাশ স্যারকে কল দেই। ভাইয়াকে কেন কল দিতে হবে? আপনার কথাবার্তা আমার সুবিধার মনে হচ্ছে না, পরে যদি সত্যি সত্যি হসপিটাল নিয়ে বিক্রি করে দেন। আরে আমি মজা করছি। আসলে গতকাল কারা যেন ভাইয়ের উপর অ্যাটাক করেছে, উনি এখন হসপিটালে আছে। এটা নিশ্চয়ই মন্ত্রীর কাজ। কোন মন্ত্রী? কিছু না, হসপিটাল চলুন। আদিকে নিয়ে নীলাশা হসপিটালে আসে, এরপর রুমে নিয়ে আসে। আকাশকে কিছু বলতে যাবে, আকাশ ইশারা করে চুপ থাকতে বলে। চুপ করে আছে তখন, নীলাশা, তুই একটু বাইরে যা তো। আমি কেন বাইরে যাব? তোকে যেতে বলছি, যা, ওর সাথে আমার কথা আছে। কি কথা? আমি শুনলে কি সমস্যা হবে? হবে, তুই বাইরে যা, আমি ওর সাথে কথা বলে নিই। নীলাশা বাইরে যাওয়ার পরে আকাশ তো আদিকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, এখন আমাকে কি করতে হবে? ওই মন্ত্রীর বাড়িতে তোমার এন্ট্রি আমি করিয়ে দেবো, তা নিয়ে টেনশন করতে হবে না। তোমাকে শুধু এর উপর নজর রাখতে হবে। ও কখন কোথায় যায়, কি কি করে, কার কার সাথে কথা বলে, ও কোনো গোপন নাম্বার ইউজ করে কি না, সেসব কিছু খুঁজে আমাকে এনে দিবে। তা না হয় দিব। আপাতত তোমার কাজ হয়ে যাওয়া পর্যন্ত আমার বাসায় থাকবে। এরপর যখন মন্ত্রীর এখানে কাজে ঢুকিয়ে দিব, তখন তোমাকে আলাদা আবার হোটেলে থাকতে হবে। বুঝতেই তো পারছো আমি ওদের টার্গেট হয়ে গিয়েছি। জি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি নীলাশাকে বলছি, ও তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে স্যার। নীলাশা, এই নীলাশা, ভেতরে আয়। কি হয়েছে ভাইয়া? ওকে আমাদের বাসায় নিয়ে যা। ওনাকে কেন বাসায় নিব? তোকে যা বলছি তাই কর, আমার পাশের রুমটা ওকে দিয়ে দিবি। ঠিক আছে। আচ্ছা, সাবধানে যাবি। আচ্ছা স্যার, আসি তাহলে। ওখান থেকে বের হয়ে যায় ওরা। অন্যদিকে ইরার বাবা মা ইরাকে নিয়ে বসে আছে। কি ব্যাপার,
তুমি এত তাড়াতাড়ি বাসায় কেন নিয়ে আসলে? আমার বন্ধু আসবে সেজন্য। আব্বু, কে তোমার বন্ধু? তুই তো চিনবি না। নাম তো বলো। কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে। তাই ইরা, তুই একটু সেজে আয় তো। আশ্চর্য, আমি কেন সাজবো? তাছাড়া ওনার সাথে আমার বিয়ে দেবে না তো। তোর কি মাথা খারাপ? আমি আমার বন্ধুর সাথে তোর বিয়ে দেব? তাহলে আমাকে সাজতে কেন বলছো? তোর যে অবস্থা, তোকে দেখে কি আমার মেয়ে মনে হচ্ছে? তুই বল। এটা কোনো কথা বললে তুমি? তোর আব্বু তো ঠিকই বলছে, চুল তো কাকের বাসার মতো করে রেখেছিস। কি এত বড় অপমান! তোকে ভাবতে হবে না, তুই যা একটু ভালোভাবে ঠিক হও, দেখে যেন আমারই মেয়ে মনে হয়। যাচ্ছি আমি। এদিকে ইরা রুমে এসে গোসল করে রেডি হতে থাকে। অন্যদিকে রফিক চৌধুরীর বন্ধু চলে আসে, এসেই কথা বলতে থাকে। ইরা নিচে এসে আকাশের বাবাকে দেখে চমকে ওঠে। আঙ্কেল, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? তুই কি ওকে চিনিস? চিনি তো। কি বলছিস? কিভাবে? ও তোমাকে জানতে হবে না। আচ্ছা রফিক, শোন, তোর কাছে আমার কিছু চাওয়ার আছে। আরে কি লাগবে তোর বল, তাছাড়া আমার যা কিছু আছে সবকিছু তো তোরই। ওগো, উনি কে? ও আমার ছোটবেলার বন্ধু। আজকে আমার যা কিছু দেখছো সবকিছুই ওর অবদান। ভাইয়া ভালো আছেন? আসলে আমি আপনাকে চিনতে পারিনি। তাছাড়া আপনি তো এই প্রথম আমাদের বাসায় আসলেন, সেজন্য আমি চিনতে পারিনি। বুঝতে পেরেছিস? তা তুই কি যেন চেয়েছিস? আমি এসেছি তোর মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে তুলে নিতে। এটা তো আমার সৌভাগ্য। ইরার আম্মু, তুমি কি বলো? তুমি তো জানো ইরার পড়াশোনা আর 4 মাস পরে শেষ হবে। এখন যদি বিয়ে দেই তাহলে? দরকার হলে বিয়ে 4 মাস পরেই হবে। আমরা ওদের বিয়েটা এখন দিয়ে দেই, 4 মাস পর ওরা যখন পরীক্ষা শেষ হবে তখন না হয় ইরাকে নিয়ে যাব। কিন্তু আমার মেয়ে কি রাজি হবে? কেননা লাইফটা তো ওর। আচ্ছা, ওকেই জিজ্ঞেস কর। ইরার আম্মু, তুমি ইরাকে রুমে নিয়ে যাও, ওকে ওখানে জিজ্ঞেস করো, দেখো কি বলে। ঠিক আছে, ইরা আয় আমার সাথে। ঠিক আছে, চলো। এনারা তো যেতে থাকে। এইদিকে আকাশের বাবা আর ইরার বাবা কথা বলতে থাকে। অন্যদিকে ইরা ওর মায়ের সাথে কথা বলতে থাকে। দেখ ইরা, লাইফটা তোর, সেজন্য তোর উপর ডিসিশন পড়ে, নয়তো বলবি জোর করে তোর বিয়ে দিচ্ছি। আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, চল নিচে। ওনারা নিচে এসে ইরার আম্মু ইরার সহমতের কথাটা বলে। তাহলে তো ছেলেকে দেখি কেমন দেখতে, তাছাড়াও আমার মেয়েও তো পছন্দ হতে হবে। তাই ইরা, তুই ছেলের ছবি কি দেখবি? বাবা, আমি ছেলেকে দেখেছি আর ছেলে আমার পছন্দ হয়েছে। তাহলে বন্ধু, বিয়ের কথা ঠিক করে ফেলি। তাহলে 4 দিন পরে ওদের বিয়ে, আর ইরাও পরীক্ষাও শেষ হলে না হয় আমরা ওকে নিয়ে যাব। ঠিক আছে, তা তোরা আমার বাসা দেখে আসবি? তার লাগবে না, যা কিছু থাকে না কেন আমার কোনো আপত্তি নেই। ইরামা, তুমি কি বলো? তুমি তো ইরার খারাপ চাইবে না, তুমি যা ভালো মনে করো। তাহলে 4 দিন পরে বিয়ে। আচ্ছা, তুই আমার বাসায় একবার ঘুরে আয়। তাহলে চল, এখনই যাই। চল। এরপর ইরার বাবাকে নিয়ে ওদের বাসায় আসে। ইরার বাবা তো সবটা দেখে পছন্দও হয়, কেননা রফিক চৌধুরীর বাড়ি থেকে আকাশের বাড়ি অনেক বড়। পরে আকাশের বাবা রফিক চৌধুরীকে আকাশের ব্যাপারে বলে। তাহলে চল, তোকে আমার ছেলেকে দেখিয়ে আসি। চল তাহলে, দেখি তোর ছেলে কেমন। আমার মেয়ে যখন রাজি হয়েছে তখন আমার কোনো টেনশন নেই। ঠিক আছে, চল তাহলে। ওনারা বের হতে যাবে তখনই দেখা যায় নীলাশা আর আদি বাসায় ঢুকছে। ওদের দেখে, নীলাশা, এই ছেলেটাকে? খালু, উনি আকাশ ভাইয়ের বন্ধু, এই বাসায় থাকবে কয়েকটা দিন। ভাইয়া বললো বাসায় নিয়ে আসতে, তাই আমি নিয়ে এসেছি। তা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, আমি ঠিক আছি। খালু, ওনাকে তো চিনলাম না। ও হচ্ছে আমার বন্ধু, ওর বাহিরে ইরার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি। তা আঙ্কেল, এসেছেন যখন আজকে থেকেই যেতেন। আমি ওকে আকাশের সাথে দেখা করানোর জন্য নিয়ে যাচ্ছি। তুই বাড়িটা দেখছিস? ঠিক আছে। একটা কাজ কর, তোর বাবা আমাকে বল 2-3 দিনের ভিতর যেন বাংলাদেশে আসে। কোনো কাজ আছে কি? তাছাড়া বাবা মা আসার 4-5 দিন পরেই তো আমাকে নিয়ে আবার চলে যাবে। আমি তো এখনো সবটা ঘুরতেও পারিনি। আগে ওরা আসুক, দরকার পড়লে তোমাকে আকাশ একটা সময় দিয়ে আসবে। ঠিক আছে। ওরা দুই বন্ধু বের হয়ে গাড়িতে বসে তখনই, এই মেয়েটি তো তোদের ওখানেই থাকে?
ওর পরিবার লন্ডনে থাকে। 4 দিন আগে আমাদের দেশে এসেছে বেড়াতে। ওই বছরে একবার এসে 10 থেকে 15 দিন থেকে আবার চলে যায়। তা আকাশ, বিয়ে তো সামনেই, সেজন্য ওর বাবা মা ও আসতে বলেছি। তাহলে তো ভালোই হলো। তা এখন কি বুঝলি? এবার চল তোর ছেলেকে দেখে আসি। ঠিক আছে, চল তাহলে। এরপর ওনারা হসপিটালে আসে। ওখানে এসে আকাশকে দেখে সাথে কথাও বলতে থাকে। কিছুক্ষণ পরে, আচ্ছা, তুমি তো মোটামুটি 2 দিনেই সুস্থ হয়ে যাবে। জি আঙ্কেল, তবে ক্ষত শুকোতে একটু লেট হবে। কিন্তু ওরা তোমার উপর হামলা কেন করলো? আমি তা বুঝতে পারিনি। হয়তো অন্য কেউ ভেবে আমার উপরই অ্যাটাক করেছে। আচ্ছা, আমি তাহলে আসি, তোমার খেয়াল রেখো। জি আঙ্কেল। এদিকে আকাশ কলেই আদিকে মন্ত্রীর ওখানে চাকরি দেওয়ার ব্যাপারে কথা বলতে থাকে। 2 দিন পরে আকাশ বাসায় ফিরে। তখন আদি, তোমার ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা? 3 দিন পরেই তুমি মন্ত্রীর বাসায় যাবে। তবে একটা সমস্যা। জানি আপনার বিয়েতে আমি যেতে পারবো না, কারণ আমি আপনার বিয়েতে এলে এটা মন্ত্রী যদি জানতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে আমার জন্য। বুঝতে পারছো তাহলে সবটা? তবে ভাবিকে তো দেখতে পারবো। ছবি দেখে নিও যখন বিয়ে হবে। আচ্ছা, ওখানে জয়েন হয়ে আমাকে কি কি করতে হবে? আমি তোমাকে বলে দেব কি কি করতে হবে না হবে। ঠিক আছে স্যার। 2 দিন পরে আকাশ বর্ষে যে ইরার বাড়িতে আসে। ওখানে ওদের বিয়ে দেওয়া হয়। তখন আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, ওর খেয়াল রাখিও। জানি আমি ও কেমন। তারপরেও ইরার সাথে তো তোমার তেমন কোনো কথা বলারও সুযোগ হয়নি, সেজন্য ওকে বুঝতে আমার মনে হয় কিছুদিন সময় লাগবে। সে সময়টুকু ওর উলগুলো মাফ করে দিও। আসলে বাবা, ইরা আর আমি আগে থেকে একজন আরেকজনকে চিনি। আমাদের 2 মাসের রিলেশন আর 3 মাসের পরিচয় আছে। কি বলছো তুমি? ইরা কথাটা কি সত্যি? হ্যাঁ আব্বু, শাহজাহান আঙ্কেল হসপিটালে আমাকে দেখে পছন্দ করে। তারপর উনি আমার পরিচয় জানার পরে তোমাকে কল দিই। আজ আমি অনেক খুশি, কেননা তোর পছন্দ করা ছেলের সাথে তোর বিয়ে হচ্ছে, এই জন্য। আমিও অনেক খুশি। আচ্ছা, এবার বিয়ের কাজটা শুরু করেন। কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আকাশ ওর বাড়িতে চলে আসতে যাবে। তখন সাবধানে যেও। আর হ্যাঁ, আমি আমার পুরো খেয়াল রাখবো। তোমাকে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমার দরকার ছিল এই মুহূর্তে তোমার পাশে থেকে তোমার সেবা করার, তোমার হাতের অবস্থা দেখে। যখন তোমার পরীক্ষা শেষ হবে তখনই না হয় সেবা করার জন্য সময় পাবো। এখন যা বলার ছিল, এই রিং কিন্তু আঙুল থেকে কখনো খুলবেন না। কেন কেন? খুললে কি হবে? এটা আমাদের বিয়ের আংটি, সেটা কি ভুলে গেছো? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা যাও, তোমার অনুমতি ছাড়া এই আংটি আমি কখনো খুলবো না। এই ভালো বউ আমার। আমি তাহলে আসি এখন। এরপর চলে আসে ওখান থেকে। এদিকে ইরা ওর বাবা মার সাথে বসে আছে। সরি আব্বু আম্মু, আমি তোমাদের থেকে আমাদের রিলেশন লুকিয়েছি। এদিকে বিয়ের ঝামেলা তো শেষ। অন্যদিকে আদিকে মন্ত্রী এখানে চাকরিতে ঢুকিয়ে দেয়। আদি ওর কাজ করতে থাকে, কিভাবে কি কি করতে হবে তা করতে থাকে। অন্যদিকে মন্ত্রী আকাশকে ধরার জন্য পুলিশ পাঠায় ওর বাসায়। পুলিশ ওখানে আসার পরে আকাশ ছাড়া বাকি সবাইকে দেখতে পায়। এখানে আকাশকে? আপনারা আকাশকে কেন খুঁজছেন? ওকে ধরতে এসেছি। কি করেছে ও? সেসব আপনাকে কেন বলবো? কে আপনি? আমি ওর স্ত্রী। 7 দিন আগে বিয়ে হয়েছে আমাদের। 10 দিন আগে ওর উপর কেউ হামলা করে। ওখানে আপনার হাজবেন্ড ওই লোকদের মধ্যে 2 জনকে মেরে ফেলেছে। সেজন্য ওদের মারার অপরাধে ওনাকে গ্রেপ্তার করতে এসেছি। কিন্তু ও তো বাসায় নেই। এদিকে পরিবারের বাকিরাও নিচে আসে। আসলে ইরার পুরো পরিবার এসেছে আকাশের বাড়িতে, তাও দাওয়াতে। কেননা নীলাশার বাবা মা চলে যাবে, সেজন্য ইরার পরিবারকে এনে দাওয়াত দিল। ওনারা এই সবটা দেখে বুঝতে পারছে না কি করবে। দেখুন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আকাশকে কল দিয়ে আসতে বলছি। আমার ছেলের ওপর হামলা করেছে, সেজন্য নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। সেখানে দোষের কি আছে? দেখুন, আপনি জানেন না আমি কি করতে পারি। আপনি ও জানেন না আমার ক্ষমতা কতটুকু। আমি জানি আপনার ক্ষমতা সম্পর্কে, সেজন্য নতুন করে জানতে চাই না। আপনার ছেলেকে ডেকে আনুন, নয়তো আমি আপনাকে ধরে নিয়ে যাব। আপনি কিন্তু এবার অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তো কিছুই করিনি। বেশি কথা বললে আমি পুরো পরিবারকে ধরে নিয়ে যাব। আমি আপনার বড় অফিসারের সাথে কথা বলছি। কোনো লাভ হবে না, কেননা এখানে জ্যামার লাগানো আছে। কোনোভাবেই কল আসা যাওয়া সম্ভব না। কাজটা কিন্তু ভালো করছেন না। আমি যখন তোদের সবাইকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব, তখন বুঝতে পারবে আমি কি জিনিস। দেখুন অফিসার, আপনি কিন্তু অনেক খারাপ ব্যবহার করছেন। ও তাই নাকি? তাহলে তো সবার আগে তোকে নিয়ে যাব থানায়।
তাও কোমরে দড়ি বেঁধে, রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে। তখনই আকাশ পেছন থেকে এসে অফিসারকে কষিয়ে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে অফিসার পেছনে ফিরে তাকায় উনি কিছু বলার আগে। তোর সাহস কি করে হয় আমারই বাসায় এসে আমার এই পরিবারের সাথে এরকম খারাপ ব্যবহার করার? তুই কি জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? ভেবেছিলাম তোকে থানায় নিয়ে মারব আস্তে আস্তে। এখন তো তোকে থানায় নিয়ে আমি এমন টর্চার করব যে তোর বাবা হওয়ার স্বপ্নটাও নষ্ট করে দেব। কথাটা শুনে বাকিরা একটু ভয় পায়, কিন্তু আকাশ মোটেও ভয় পায়নি। সেজন্য পুলিশ অফিসার এতক্ষণ আকাশকে যে কথাটা বলেছে সেইভাবে আকাশ কাজটা করে দেখিয়ে দিল। মানে বুঝলেন না তাই তো? মানে আকাশ পুলিশ অফিসারের নিচে গুলি করে। এতে ওখানে থাকা বাকিরা তো অবাক হয়, সাথে পুলিশরাও। কিছু পুলিশ তো ওই অফিসারকে হসপিটাল নিয়ে যায়, আবার কিছু অফিসার আকাশকে নিয়ে পুলিশ স্টেশনে যেতে থাকে। এইদিকে বাবা একটা কিছু করুন, ওরা তো আকাশকে নিয়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমি আকাশকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। রফিক, চল তো আমার সাথে। হ্যাঁ চল। এখানে আকাশের তো কোনো দোষ নেই, ও নিজেকে বাঁচাতে এই কাজ করেছে, আর পুলিশ এরকম ভাবে ব্যবহার করেছে। তোমরা থাকো তাহলে, আমরা গেলাম। এইদিকে আকাশকে থানায় নিয়ে আসা হয়। তখন ওখানে থানার ওসি আকাশের পরিচিত ওসি তো আকাশকে দেখে। কি ব্যাপার, ও এখানে কেন? আকাশ কিভাবে কি হলো? এরপর ওনাকে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে কি বলবে কিছুই বুঝতে পারছে না। কিন্তু আকাশ, এখন তো তোমাকে... আমার কি হবে তা নিয়ে চিন্তা করছি না। আমি একটা কল করতে পারি কি? হ্যাঁ, কিন্তু কাকে কল করবি? তুই মোবাইল তো দিবি। মোবাইল নিয়ে ওর স্যারকে কল করে। উনি সবটা শুনে থানা একটা ফ্যাক্স পাঠিয়ে দেয়, যেখানে সরকারের থেকে একটা মেইল এসেছে, যেখানে আকাশকে ছেড়ে দেওয়ার নির্দেশ এসেছে। সাথে যে পুলিশ অফিসার আকাশের বাসায় এসে উল্টো পাল্টা কথা বলেছিল, সে অফিসারকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন হয়তো অনেকে বলবেন, অফিসারকে একে তো গুলি করলো, আবার চাকরি থেকে বেরও করে দিল, এটা কি ঠিক কাজ হয়েছে? আসলে অফিসার যা করেছে তা কোনো পুলিশের কাতারে পড়ে না, সেজন্য এইটুকু তো করাই যায়। আকাশ বের হবে থানা থেকে, তখনই ওর বাবা আর শ্বশুর আসে। আকাশ, ওরা তোকে ছেড়ে দিল? তো কি করবে? লকআপে ঢুকিয়ে রাখবি নাকি? তোকে তো বলেছিল। কে কি বললো না বললো তা নিয়ে ভাবতে হবে না। এখন চলো আমরা বাসায় ফিরে যাই। ঠিক আছে, চল তাহলে। ওনারা বাসায় ফিরে আসে। এইদিকে আকাশের পরিচয় এখন সবার সামনে আস্তে আস্তে খোলাসা হতে থাকে। আকাশকে ফিরে পেয়ে ইরা তো অনেক খুশি। পরের দিন আদি আকাশকে কল করে। বলো আদি। স্যার, মন্ত্রীর একটা বাগান বাড়ি আছে, ওই বাড়িতে নাকি বোমাও লুকানো আছে। তাহলে তো একটা ব্যবস্থা করতে হবে। তাহলে আমি এখন কি করব? মন্ত্রী যখন ওখানে থাকবে তখন একটা ভিডিও বানিয়ে দিতে পারবি? ঠিক আছে। এদিকে মন্ত্রী ওনার সিকিউরিটি নিয়ে চলে আসে ওর বাগান বাড়িতে। ওখানে মন্ত্রীর সাথে ড্যানিও ছিল। তা ড্যানি, ওইগুলো হবে তো? এইগুলোতে কাজ হয়ে যাবে। আচ্ছা, কাজ হলে তো ভালোই হবে। তা তোমাকে যা বলার ছিল। কি কথা বলো? আমাদের পিছনে কিন্তু কিছু এজেন্ট কাজ করতেছে আমাকে ধরার জন্য। তাহলে তো তোমার অনেক সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সেটা তো হচ্ছে। আচ্ছা, আমি তাহলে এইগুলো নিয়ে আমার কাছে রাখি। সামনে তো নির্বাচন, তাহলে ওই নির্বাচন অবশ্যই কাজে আসবে। তুই কি ঠিক ঢলেছিস। তবে একটা কথা, আমি তো এই কাজ তো করে দেব, কিন্তু তোকে তো আরও কিছু কাজ করতে হবে। কিসের কাজ? এইগুলোর ব্যবস্থা করো। তো কি একদম তাজা লাগবে? তাজা হলে তো ভালোই হয়। ওকে, হয়ে যাবে। আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ওরা আজকেই কিছু তো ব্যবস্থা করবে। ঠিক আছে। এদিকে এদের সব কথা আদি ক্যামেরায় রেকর্ড করে নেয় কথা সহ। কিছুক্ষণ পরে ওখান থেকে বের হয়, আকাশকে কল দিয়ে বলে সবটা শুনে। আমাকে ওই ভিডিও পাঠিয়ে দিয়ে তোমার মোবাইল থেকে সেটা ডিলিট করে দিও। তা না হয় করলাম, কিন্তু ওরা যে একটু পরে মেয়ে উঠিয়ে নিবে। ওটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। আদি ভিডিও পাঠিয়ে দেয়। এদিকে আকাশ রাস্তায় বের হয় কিছু মেয়েকে দেখে। আরে বলো, আমরা শুনতেছি। তা আমি কিন্তু কম টাকায় কাজ করি না। আমি কাজ করব না। কাজ না করলে আমাদের সময় নষ্ট কেন করছিস? আরে আগে পুরো কথাটা তো শোনো। কি কথা বল। আকাশ ওই মেয়েকে কিছু কথা বোঝাতে থাকে। ওখানে 4টা মেয়ে ছিল। ওদের পুরো ঘটনা তো বুঝতে থাকে। পুরোটা বলার পরে, দেখো, তোমাদের 25,000 করে দিব এই কাজের জন্য। তোমাদের 4 জনের কাছেই এই ডিভাইসের সাথে ক্যামেরা থাকবে, কিন্তু ও বুঝতে পারবে না। তোমরা 4 জন এই 2টা জায়গায় এমনভাবে থাকবে যেন তোমাদের ভদ্রভাবে ওরা উঠিয়ে নেয়। আবার আমাদের মেরে ফেলবে না তো? মারবে না। ওদের কাজ হয়ে গেলে ওরা তোমাদের আবার ছেড়ে দিবে।
এই নাও আরও 4টা ক্যামেরা। যদি তোমরা সুযোগ পাও এটা রুমে এমন একটা জায়গায় লুকাবে যেন তোমাদের দেখা যায়। ভয় নেই, ভিডিওর মাধ্যমে তোমার চেহারা ঝাপসা হয়ে আসবে। ঠিক আছে, আমরা রাজি তাহলে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না কি প্ল্যান হচ্ছে, তবে চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে সবটা বুঝতে পারবেন। একটু পরে কিছু লোক এসে ওদের তুলে নিয়ে যায়। অন্য মেয়েদের মতো ওরাও চিৎকার করে, যেন দেখে মনে হয় ওদের জোর করে নিয়ে যাচ্ছে। এদিকে পুরোটা ভিডিও হতে থাকে। আকাশ ওই গাড়ির লোকেশনে যেতে থাকে গাড়ি নিয়ে। অন্যদিকে আর কতক্ষণ লাগবে তোমার লোকদের? ওরা তো দুজনকে উঠিয়ে এনেছে, তাছাড়া সবে মাত্র 12টা বাজে। আচ্ছা, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আকাশ ওই লোকেশনে যেতে থাকে গাড়ি নিয়ে। অন্যদিকে এইদিকে এই কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু কি করব বলুন, ওদের প্রমাণ সহ ধরার জন্য এইটুকু খারাপ তো হতেই হবে। 30 মিনিট পরে ওদের নিয়ে আসা হয় ড্যানির কাছে। ওখানে আবার মন্ত্রীও ছিল ওদের দেখে। বাহ, দুটোই তো হেভি দেখতে। ওদের রুমে নিয়ে যাও, আজ ওদের দুজনকে ভোগ করে সকালেই আমি ফিরে যাব। তাহলে আমি এখন যাই। ঠিক আছে, যাও তাহলে। যাওয়ার সময় সবাইকে নিয়ে যা, আমি ওদের সাথে একা সময় কাটাবো। তবে একটা কাজ কর, আমি একটাতে ধরি, তুই অন্যটাতে ধর, তারপর চলে যাবি। এদিকে মন্ত্রী কাজ ছেড়ে নেওয়ার পরে সবাইকে নিয়ে চলে যায়। অন্যদিকে ড্যানি যা যা করার তা করতে থাকে। যদিও মেয়ে দুটোকে প্রথমে একটু অভিনয় করতে বলেছিল, যেন দেখে বুঝতে পারে ওরা রাজি না। এদিকে পুরোটা ভিডিও করা শেষ। ততক্ষণে ওখানে আদি কিছু অফিসার নিয়ে আসে, বাইরে এসে দাঁড়ায়। একটু পরে ড্যানি ওর কাজ শেষ করে বাইরে বের হয়। তার সামনে বাকিদের দেখে চমকে ওঠে। ওই তোরা কারা? আমরা কে তা তোকে পরে বলবো, আগে এটা বল, তোর কাজ শেষ হয়েছে তো নাকি আরো বাকি আছে? তোরা কি করে জানিস? সবটা তো আমারই প্ল্যান। আচ্ছা আদি, তুমি ভেতরে যাও, দেখো মেয়ে দুটো ঠিক আছে কিনা। আদি ভেতরে যাওয়ার আগে ওরা বের হয়ে আসে। ওরা আসার পরে নাক থেকে নাকফুল খুলে নেয়, কেননা নাকফুলের ভেতরে ছিল ক্যামেরা। যদিও এটা ড্যানি তো দূরের কথা, আপনারা নিজেরাও জানেন না। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আদি, ওদেরকে তুমি পৌঁছে দাও, সাথে এই ড্যানিকেও নিয়ে যাও। আপনি কি করবেন? আমি এখন মন্ত্রীকে গ্রেপ্তার করতে যাব। কিন্তু মন্ত্রী কি বাসায় থাকবে? সেটা তো দেখার বিষয়, এখন কি করি সেটা তোমরাই দেখো। তাহলে যাও ওদের নিয়ে। এদিকে যে যার মতো করে চলে যায়। অন্যদিকে আকাশ আসে মন্ত্রীর বাসায়। এ কি, তুই এখানে? আমি তো এসেছি কাজে, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। তোর সাহস তো কম না? আমার সাহস তো বরাবরই অনেক বেশি। তোকে একবার মারতে পারিনি, এবার তোকে বাঁচাবে কে? তুই কি আমার পরিচয় ভুলে গেছিস? তোর পরিচয় তো আমি জানি না, শুধু জানি তোর ছবি পাঠিয়েছে আমাকে, বলেছে তোকে পেলেই যেন শেষ করে দিই আমি। ও আচ্ছা, তাই বলি, এত কিছু আসলো কিভাবে? তা এখন তো তুই বাঁচবি না। ওই কে, কোথায় আছিস? মার ওকে। এরকম ভাবে চেঁচিয়ে তো কোনো কাজ হবে না, কেউ তো নেই। নেই মানে কোথায় গেছে ওরা? সেটা জানতে হলে তোকেও যে ওদের কাছে যেতে হবে। এই বলে মন্ত্রী ঘাড় ধরে বাসা থেকে বের করে আনে। মন্ত্রী তো সামনে তাকিয়ে দেখে পুলিশের কিছু গাড়ি আছে, আর ওর সব লোক সে গাড়িগুলোতে আছে। ওই তুই কি ভুল করছিস? আমি কি করছি তা তোকে জানতে হবে না। তুই এখন হিসাব কর বাকি জীবনটা জেলে কিভাবে কাটাবি। ড্যানি কিন্তু তোকে ছেড়ে দিবে না। তোর বস ড্যানি তো এতক্ষণে জেলেই আছে। কি, ড্যানিকে তুই কোথায় পেলি? সে খবরটা না হয় তুই জেলের ভেতরেই ওকে জিজ্ঞেস করে নিস। তোমরা সবাই কান দিয়ে ভালো করে শোনো, কোনোভাবেই যেন ওদের দুজনের বেল না হয়। যদি কেউ বেল নিয়ে আসে তাহলে তাকে সহ আটকে রাখবে। জি তাই হবে। অন্যদিকে ইরা রাতে একা একা বসে বসে কান্না করতে থাকে, কেননা আকাশের ফোন বন্ধ। তার উপর ও বাসায়ও ফেরেনি সেজন্য। তাই নীলাশা আসে ওর কাছে। ভাবি, এত কান্না করার কি আছে? ও বাইরে কি করছে কিছুই বলে যায়নি। রাত 3টে বাজে, এখন ওর আসার কোনো নাম নেই। তার উপর মোবাইলটা অফ করে রেখেছে। আচ্ছা, তোমার কি একা একা ভয় করছে? ভয় করছে না, চিন্তা হচ্ছে ওকে নিয়ে। কোথায় কি করছে কিছুই তো বুঝে উঠতে পারছি না। দেখবে ঠিকই ফিরে আসবে। তাছাড়া ভাইয়া তো বলেইছে রাতে নাও ফিরতে পারে। কিন্তু ফোন কেন বন্ধ? বাচ্চা মেয়েদের মতো কান্না করলে কি চলে বলো? তাছাড়া তুমি কেঁদে যদি চোখ ফুলিয়ে ফেলো, তখন তো আকাশ ভাইয়া তোমার দিকে ফিরেও তাকাবে না ঠিক মতো। তাকাতে হবে না, ও আগে ফিরে তো আসুক সুস্থভাবে। এদিকে ইরা কয়েকটা দিন আকাশের বাসায় আছে, কেননা আকাশ অসুস্থ বিদায় ওর কাছে থেকে যায়। তাছাড়া ওদের বিয়েও হয়েছে, সেজন্য ওরা একসাথে থাকতেই পারে।
যখন আকাশের হাত ঠিক হয়ে যাবে পুরোপুরিভাবে, তখন ওই ইরা আবার চলে যাবে। সকালবেলায় আকাশ আসে বাসায়। ইরা তো দেখেই জড়িয়ে ধরে সবার সামনে। জড়িয়ে ধরে সে কি কান্না! পরে সবাইকে অনেক বোঝাতে থাকে। সবাই মোটামুটি বুঝতে পারে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, নাস্তা করে আবার বের হব। বের হবি মানে? তুই এই অসুস্থ শরীরে নিয়ে কি করছিস? কোথায় যাস? কিছুই তো বুঝতে পারছি না। এখন বুঝাতে পারবো না, আমি ফ্রেশ হয়ে আসি। তুমি যাও, আমি আসছি। একটু পরে ইরা এসে আকাশের শার্ট আর বাকিগুলো ঠিক করে দেয়। তারপর ওরা নিচে নামে। নিচে খাবার খেয়ে আকাশ আবারও বেরিয়ে পড়ে থানার দিকে। থানায় আসার পরে, তা অফিসার, ওরা কিছু কি স্বীকার করেছে? এখনো তো কিছু বলেইনি। ওদের শরীরে হাত দিব কিনারে সেটা ভেবেই তেমন কিছু করা হয়নি। আদি, তুমি বরং আমার বাসায় চলে যাও, আজকে থেকে ওখানেই থাকো। এবার তুমি যদি তোমার বাসায় ফিরে যেতে চাও তাহলে যেতে পারো। আচ্ছা, আমি আগে বাসায় যাই। আদি যাওয়ার পরে আকাশ মন্ত্রী আর ড্যানির কাছে আসে। এখন কি স্বীকার করবি সবটা, নাকি তোদের মারধর শুরু করব? তুই কিন্তু জানিস না আমার শরীরে হাত দেওয়ার পরিমাণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে। তোর কি মনে হয় তুই এখান থেকে যেতে পারবি? তোর বেল তো কখনোই হবে না। তাছাড়া তুই যদি সবটা স্বীকার করে দিস তাহলে তো আমার বেশি কষ্ট হবে না। নয়তো তোদের দুজনকে আমি এমন মারবো যে তোরা কখনোই দু পায়ে হাঁটতে পারবি না। তুই আমাদের সাথে যা খুশি তা কর, কিন্তু বড় বস তোকে কখনো ছাড়বে না। কি তোমার ওপরেও বস আছে? আছে। আমি তো তোমাদের বস, কিন্তু আমার উপরে আরেকজন আছে বস। ওরে শালা, কাহিনীতে এত টুইস্ট! সবে মাত্র শুরু হলো। তোর যে কি হাল হবে তা তুই ভাবতেই পারবি না। তোরা দুজন মিলে বাকি সবটা স্বীকার করে দিলেই তো পারিস। তোরা কোথায় কি কি লুকিয়ে রাখছিস সবটা বলে দে, তোদের না মেরেই কেটে চালান করে দেব। যদি না বলিস তাহলে তোদের কি হাল করব তা আমি নিজেও জানি না। কোনো কিছু আমি বলবো না। আমার কিছু হয়ে গেলে উনি তোদের কাউকে ছাড়বে না। তাহলে তোরা দুজন ডিসিশন নিয়েই নিছস, তোরা কোনো কিছু বলবি না, তাই তো? ঠিক ধরেছিস। ওসি, ওরা যখন কোনো কিছু বলবে না তখন ওদের বাঁচিয়ে রেখে কি লাভ? ওদের মেরে ফেলি, কি বলেন? এমনটা এখন করা যাবে না। কেন করা যাবে না? ওদের কোর্টে নেওয়ার জন্য ফাইলও পাঠিয়ে দিয়েছি 3 দিন পরেই কোর্টে নিতে। সেই জন্য এখন যদি ওদের মেরে ফেলি অনেক অসুবিধা হয়ে যাবে। তার জন্য ব্যবস্থা আছে আমার কাছে, তবে সেটা এখন না। আগে জনগণের সামনে ওর সত্যিটা তুলে ধরি, তারপর না হয় বাকিটা। ঠিক আছে, যা ভালো মনে করেন। এইদিকে অসিকে আরো কিছু কথা বুঝিয়ে চলে ওখান থেকে বাসায় এসে দেখে আদি ঘুমোচ্ছে। আচ্ছা নীলাশা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আমি তো ঠিকমতো ঘুরতেও পারলাম না। তাহলে একটা কাজ কর, তুই আদি আর ইরা তোরা 3 জন একসাথে ঘুরতে যাবি। ইরা তো সবকিছু চিনে, ও তোদের ঘুরিয়ে দেখাবে। আমরা যাব, ভালো কথা। তাহলে এই আদিকে কেন নিব? কেন না? তাহলে তুই আর আদি একসাথে যেতে পারবি। ও তোকে বাসায় পৌঁছে দিয়ে তারপর ওর বাসায় চলে যাবে। কিন্তু তুই কেন যাবি না? আমি সুযোগ পেলেই যাব। তা ভাবি কি রাজি হবে? ওকে আমি বলে দেব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। এদিকে এরা তো এদের মতো কথা শেষ করে। তারপর আকাশ এসে ইরাকে বলে। ইরাও প্রথমে রাজি হতে চায়নি, পরে আকাশ বোঝানোর কারণে রাজি হয়। পরের দিন সকালবেলায় সবাই তাহলে তৈরি হয়ে নাও, আমরা ঘুরতে বের হব। ঠিক আছে, তাই হবে। এরপর ওরা রেডি হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে ওরা বেরিয়ে পড়ে। ওই দিন ওরা অনেক জায়গায় ঘুরতে থাকে। এই ঘোরাঘুরির মধ্যে আদি আর নীলাশার মধ্যে অনেক কথাই হতে থাকে। এই ফাঁকে ওরা নিজেরাই নিজেদের মধ্যে অনেক কথা শেয়ার করতে থাকে। একটু পরে দেখো তো, কি দেখব? আদি আর নীলাশার মধ্যে কেমন ভাব জমে গেছে। আদি ছেলেটা কিন্তু অনেক ভালো। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? বলতে চেয়েছি আদি আর নীলাশা যদি একে অপরকে পছন্দ করে এতে আমার কোনো অসুবিধা নেই। কি বলছো তুমি? ঠিক বলেছি। তাছাড়া ওরা 5 দিন পরে চলে যাবে। তুমিও তোমার বাসায় চলে যেও। এর ভেতরে আমি ঠিক হয়ে যাব। সত্যি ঠিক হয়ে যাবে তো? যাব। এমনিতেই আমার জন্য তোমার পড়াশোনা আটকে আছে, আমি চাই না তোমার পড়াশোনার কোনো ক্ষতি হোক। ঠিক আছে, তাই হবে। কিন্তু ওরা তো ভালোই কথা বলছে। সমস্যা নেই, ওরা নিজেদের মতন করে এদিক ওইদিক যেতে থাকুক, আমরা তো আছি। এইদিকে দিন যেতে থাকে। কয়েকটা দিন পরে ড্যানি আর মন্ত্রীকে কোর্টে আনা হয়। ওদের বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবটা ওদের সামনে এনে তুলে ধরা হলো। ওদের অভিযোগের ভিত্তিতে ওদের 7 বছর করে জেল হয়। এবার ওসি ওদের নিয়ে জেলে যাবে। তখন তুই কিন্তু কাজটা মোটেও ভালো করলি না। আমি তো আর ফিরবো না, কিন্তু আমার বস তোকে ছাড়বে না।
তোকে যেমন করে ধরেছি তেমন করে তোর বসকে ধরবো, এই নিয়ে কোনো চিন্তা করিস না। চাইলেই কিন্তু তোকেও মেরে ফেলতে পারি, কিন্তু এখন তা করব না। যেদিন তোরা দুজনে জেল থেকে একসাথে বের হবি সেদিন আমি তোদের একসাথে মেরে ফেলবো। তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। আমি ভিতরে তো কি হয়েছে, আমার লোক তো বাহিরে আছে। ওরা তোর এমন অবস্থা করবে যে তুই সারাদিন মনে রাখবি। আগে তুই আমার এই অবদান মনে রাখ, তোর পরে যারা আসবে তাদের অবদান না হয় আমি বেছে নিব। যদি পালানোর চেষ্টা করে ওদের ওখানেই মেরে ফেলবেন। ঠিক আছে, তাই হবে। ওদের নিয়ে চলে যায়। পরের দিন নীলাশা আর আদি তৈরি হয়ে নেয়। চলো তোমাদের এয়ারপোর্টে দিয়ে আসি। আদি, তুমি নীলাশাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর তুমি বাসায় যাবে। চলো তাহলে তোমাদের দিয়ে আসি। খালা খালু, আমি তাহলে আসি, তোমরা কিন্তু অবশ্যই আসবে। চলি তাহলে। আকাশ, আমিও তোমার সাথে যাব। ঠিক আছে, আসো তাহলে। বাবা মা, আমি তাহলে বের হলাম। ওরা বের হয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে নীলাশা আর আদিকে ভেতরে দিয়ে ওরা দুজনেই পার্কিংয়ে এখানে এসে গাড়িতে বসে। তখন আকাশ কিছু একটা পরিবর্তন বুঝতে পারে। ইরা, গাড়ি থেকে নামো তো। কেন, কি হয়েছে? নামো আগে, তারপর বলছি। ওরা দুজনে গাড়ি থেকে নামে। তারপর গাড়ির নিচে আকাশ ওর সানগ্লাস রাখে। তারপর গাড়ির নিচে কোনো কিছু আছে কিনা তা দেখতে থাকে, কেননা গাড়ির ভিতর থেকে টিকটিক আওয়াজ আসছিল। সেজন্য ওরা নেমে যায়। বোমা দেখে বুঝতে পারে এটা সরাসরি গাড়ির পাওয়ার সুইচের সাথে দিয়েছে, আর আরেকটা তার দিয়েছে গাড়ির গিয়ারের সাথে। মানে হলো গাড়ি চালু করলে বোমটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর গাড়ির চাকা একবার ঘুরলে বোমটা ব্লাস্ট হয়ে যাবে। কি হয়েছে তোমার? গাড়ির নিচে কি দেখছো? আশেপাশে তুমি কাউকে দেখতে পাচ্ছ কি? মানে কোনো ব্যক্তির উপস্থিতি? কেউ তো নেই, কিন্তু গাড়ির নিচে কি দেখছো? পরে বলছি, আগে তোমার সুরক্ষার দরকার। আমার উপর আবার কে হামলা করবে শুনি? আমার উপরে হামলা করবে? তুমি যখন আমার স্ত্রী, তখন ওরা তোমাকেও ছাড় দিবে না। এই বলে কোমর থেকে পিস্তল বের করে, তারপর মোবাইল বের করে কাউকে কল দেয়। কল দেওয়ার একটু পরে, ইরা, তুমি আমার পিছনে থাকো। এতে তো তোমার গুলি লাগবে। কোনো কিছুই হবে না, তোমাকে যা বলছি তাই করো। ইরা তো পেছনে যায়। তারপর আকাশ গাড়ির ভেতরে থাকা একটা জ্যাকেট ইরাকে পরিয়ে দেয়। যাই হয়ে যাক না কেন, তুমি এই জ্যাকেটটা খুলবে না। তুমি গাড়ির ভেতরে থাকো, বের হবে না এখান থেকে। গাড়ির নিচে তো বোমা। গাড়ি স্টার্ট দেওয়া ছাড়া এই বোমা চালু হবে না, তুমি ভেতরে থাকো। এই দিন আকাশ বাইরে থাকা গাড়িগুলো দেখতে থাকে, কেউ ভেতরে আছে কিনা। অনেকটা সময় দেখার পরেও কাউকে তেমন সন্দেহ হচ্ছে না। তখন খেয়াল করে ওখানে থাকা দুজন লোকের উপরে, যারা এখানে ময়লা পরিষ্কার করে আর গাড়িতে থাকা ধুলো পরিষ্কার করে। ওই, তোমরা দুজনে এখানে আসো। আমরা কিছু দেখিনি। সত্যিটা কি বলি নাকি তোদের এখানে আমি? দুইজন লোক এসেছিল, এসে আমাদের 10,000 করে দিল, বলল আমরা যেন এই দিকটা দেখি, ওনারা গাড়ির দিকে যেন করবে, সেজন্য আমরা অন্যদিকে পাহারা দিলাম। এর বেশি আমরা কিছু জানি না। ওদের কথায় আকাশের বিশ্বাস হলো, কেননা ওরা যদি বোম রাখার বিষয়টা জানতো তাহলে ওরা কখনো এখানে পাহারা দিত না, উল্টো এখানে এই জায়গা থেকে সরে যেত। আচ্ছা, এখানে সিসিটিভি দেখাতে পারবে? ওদের কোনো নাম্বার আছে তোমার কাছে? ওটা তো মনে হয় না স্যার দেখবে। তাছাড়া আপনার গাড়ি ওখানে কোনো সিসিটিভি নেই। আচ্ছা, যাও তোমরা। এইদিকে তত কিছু লোক আসে, ওরা ওই বোমটা খুলে নিয়ে চলে যায়। এখন অনেকে বলবেন বোম তো গাড়ি স্টার্ট দেওয়ার পরে চালু হবে, তাহলে শব্দ আসলো কি করে? আসলে শব্দ এসেছে এই কারণ বোমার ওই শব্দের মাধ্যম সচল রাখা হয়েছিল, যেন স্টার্ট দিলেই বোম চালু হয়। এইদিকে ইরা অনেকটা ভয়ে আছে এখনো। ওরা আমাদের মারতে কেন চায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শুনো, এখানে যা কিছু হয়েছে তা যেন বাবা মা জানতে না পারে, এমনকি কাউকে কিছু বলারও দরকার নেই। ঠিক আছে, বলবো না, কিন্তু ওনারা জানলে সমস্যা কি? জানলে তো শুধু শুধু টেনশন করবে ওনারা, তার চেয়ে ভালো ওনাদের না বলাই ভালো। ওখানকার পরিস্থিতি ঠিক করে ইরা নিয়ে বাসায় আসে। বাসায় এসে চিন্তা করতে থাকে, আজকের এই অ্যাটাক করা কি ওদের দুজনের লোক ছিল, নাকি ড্যানির উপর যে লোক আছে সে করেছে? এই নিয়ে তো তথ্য বের করতে হবে। কিছুক্ষণ পরে ইরা আসে রুমে। এসে আকাশকে একরকম চিন্তিত দেখে। এত চিন্তা কেন তোমার? এই যে তুমি চলে যাবে, সেজন্য একটু চিন্তা তো হবেই। তাহলে আমি থেকে যাই, কি বলো? জি না, তোমার পরীক্ষার পরে আসবে, কাল তো তুমি চলে যাবে। হ্যাঁ, মা এসে নিয়ে যাবে। তুমি একটু সাবধানে থাকবে, একা একা কোথাও যাবে না। বুঝতেই পারছো কি হচ্ছে এখানে। এই আংটি কখনো খুলবে না। ঠিক আছে, মনে থাকবে। তোমাকে অনেক মিস করব আমি। আমিও অনেক মিস করব তোমাকে। পরের দিন ইরার মা এসে ওকে নিয়ে যায়। যদিও ইরা যাওয়ার সময় একটু কান্নাও করেছিল, তাও ওর পড়ার জন্য ওকে পাঠিয়ে দেয়। ইরাকে পাঠিয়ে দিয়ে আকাশ এসে থানায়। ওখানে এসে
ড্যানিকে কি কারাগারে পাঠিয়ে দিয়েছেন? আজকে রাতে পাঠাবো। ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আগে ওকে আর আমাকে আলাদা করার কথা বলতে হবে। ঠিক আছে। জেলের ভেতরে এসে ড্যানির সামনে দাঁড়ায়। ড্যানি তো আকাশকে দেখে চমকে ওঠে। কিরে, তুই বেঁচে আছিস? আমাকে এত সহজে তুই মারতে পারবি? আমার বস তো ঠিক বোমাটাই লাগিয়েছে। কিন্তু সব জায়গা তো সবটা চলে না। এখন ভালোই ভালো তোর বসের নামটা আমাকে বলে দে, আমি কোনো কিছুই করব না। আমি তোকে নাম বলি আর তুই এটা নিয়ে ওর পিছনে যাবি, তাহলে উনি তো আমাকে এমনিতেই মেরে ফেলবে। না বললে তো আমি তোকে মেরে ফেলবো। এই, তুই কি ভুলে গেছিস আমাকে মারলে তোর কি ক্ষতি হবে? তোকে তো আমি এমনিতেই চাইলেই মেরে ফেলতে পারবো। তুই আমাদের কি করে মারবি? মন্ত্রীও যে এখানে আছে তা কিন্তু জানতো না আকাশ। আমার কাছে অনেকগুলো অপশন আছে। কিরকম অপশন শুনি? প্রথমত আমি তোদের নিয়ে কারাগারে যাব, এরপর একটা মিথ্যা গল্প সাজাবো, যেমন ধর তোরা গাড়ি ভেঙে পালিয়ে গেছিস বা তোদের লোকেরা গাড়ির উপর অ্যাটাক করে তোদের নিয়ে পালিয়ে গেছে। এটা তো আরো ভালো কথা। তাহলে আমরা মারা কেন পড়বো? তোদের আমি মেরে কোনো একটা ম্যানহোলের ভেতর ফেলে দেব, তারপর কেউ না তোদের খবর পাবে আর কেউ না কিচ্ছু জানবে। কথাটা শুনে ওরা দুজনে একটু ভয় পায়। ওদের মধ্যে আকাশ ভয়ের চিহ্ন দেখতে পাচ্ছে। তাহলে এখন বল, তোরা কি রাজি হবি নাকি আমি যা বলছি এতক্ষণ ধরে সেটাই করে দেব? ওই বাঁচতে চাইলে বল, তোমার ওপরে কি আছে, নয়তো ও আমাদের দুজনকে মেরে ফেলবে। তুই তো আসলে অনেক বুদ্ধিমান। বুদ্ধিমান বলেই তো মন্ত্রী হতে পেরেছি। ঠিক আছে, আমি ওনার নাম তো জানি না, তাই ওনার কখনো দেখেছি, শুধু ওনার একটা ছবি আছে আমার কাছে, যেটা আমার মোবাইল। তাহলে তোর বসের থেকে যোগাযোগ করিস কিভাবে? উনি ফোন তো দেয়, কিন্তু ওনার নাম্বার দেখা যায় না। ঠিক আছে, তোর ফোন নিয়ে আসছি আমি। ওশির কাছ থেকে ডেনি মোবাইল নিয়ে ওর হাতে দেয়। এই নে, বের কর ছবি। ডেনি মোবাইল থেকে ছবি বের করে দেখায়, কিন্তু ঠিকভাবে ফেসটা বোঝা যাচ্ছে না। সেজন্য ছবিটা পুলিশ সার্ভার রুমে পানে। এই ছবিতে থাকা ব্যক্তিটাকে চেনার জন্য কোনো কি উপায় আছে? আগে তো এই মুখটা ঠিক করতে হবে। তাহলে মুখটা আগে পেশ করো, তারপরে ছবি ক্রিমিনাল লিস্টে চেক করে দেখো কারোর সাথে এর ফেস মিলে কিনা।